পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি বর্তমানে অবর বিদ্যালয় পরিদর্শক বা এসআই অফ স্কুল হিসাবে আলিপুরদুয়ারের অন্তর্গত কালচিনি ব্লকে কর্মরতা। আমার অধীনে 154টি স্কুল আছে। তো তুমি এই কাজের সাথে যুক্ত হলে কিভাবে? দিদি, আমার জন্ম এবং কর্মভূমি আলিপুরদুয়ার। আমার বাবা ছিলেন একজন প্রধান স্কুল শিক্ষক। তার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি যে কোনোভাবে এই শিক্ষকতার পেশায় আসব। তো এই শিক্ষকতার পেশায় আসার জন্য আমি এই চাকরি পাওয়ার আগে কেন্দ্রীয় বিদ্যালয়ে আমি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার হিসাবে ফিজিক্স পড়াতাম। ওইখানে থাকাকালে আমি ওদের অ্যাডমিনিস্ট্রেশন, ওদের ডিসিপ্লিন, পড়ানো এগুলোতে আমি খুবই আকৃষ্ট হই। তখন আমি ভাবি যে করে হোক আমি এডুকেশনের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে আসব, যাতে আমিও আমার সরকারি স্কুলের জন্য কিছু করতে পারি। তারপরে আমি 2018 সালে পিএসসির পরীক্ষা দিই এবং 21-এ এই চাকরিটা আমি পাই। দেবাঞ্জনা, ধরো আলিপুরদুয়ার টাউন আছে, সেরকম প্রত্যন্ত অনেক গ্রাম আছে যেখানে যেতে হয় হয়তো তোমাকে। হ্যাঁ ম্যাম। তো সেখানে শিক্ষার অবস্থা কেমন? আমার সার্কেল বক্সা পাহাড়ের উপর আদমা পাহাড় থেকে জয়গা ভুটান সীমান্ত পর্যন্ত বিস্তৃত। আবার রাজাভাতখাওয়া থেকে সেন্ট্রাল ডুয়ার্স নদী পেরিয়ে গিয়ে একদম ভুটান সীমান্ত অবধি ওর বিস্তৃতি প্রায় 700 বর্গ কিলোমিটারের মতো এর বিস্তৃতি। এখানে এরকম বহু বাচ্চা এখনও স্কুলে ভর্তি হয় ম্যাডাম, যারা ফার্স্ট জেনারেশন লার্নার। ওর বাড়ি থেকে হয়তো ওই প্রথমে এসছে পড়াশুনো করতে। আমাদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং কাজ থাকে যে প্রত্যেকটা বাচ্চাকে যেভাবে হোক স্কুল মুখ করা। প্রতিনিয়ত আমাদের সংঘর্ষ চলতেই থাকে যাতে আরও বেশি করে বাচ্চা আমাদের স্কুলের আঙ্গিনায় আসে, আমরা চেষ্টা করি। যখন ধরো যাও, তোমাকে এত নদী সব জায়গা পেরিয়ে পেরিয়ে যেতে হয় জঙ্গলের ভেতর দিয়ে? হ্যাঁ, কালচিনির এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, শাল সেগুনের গভীর বন থাকে, কখনো কখনো রাস্তায় হাতির দল আসে, ছোট খরস্রোতা নদী আমাদেরকে পেরোতে হয়। পাহাড় যেরকম আদমাতে আমরা মাঝে মাঝে ভোরবেলা বেরোই একটা স্কুল ইন্সপেকশনের জন্য, বিকাল হয়ে যায় একদম পাহাড়ের উপর পৌঁছতে। খুব ভালো লাগলো দেবাঞ্জনা, কথা বলে পরিচয় হয়ে। ভালো কাজের সাথে যুক্ত আছো, সবার জন্য ভালো কাজ করছো, শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছ তোমার গ্রামে, তোমার অঞ্চলে। খুব ভালো। শ্রেয়া, রেস্টুরেন্ট চালাও। কোচ রেস্টুরেন্টটা কি জিনিস? কোচ রেস্টুরেন্ট বলতে আমরা রেলের থেকে একটা লিজে বক্স আলমতি, দারুণ কাজ। টুরিস্টদেরকে নিয়ে সারাক্ষণ ঘুরছো। এই জুনের 16 সেপ্টেম্বরে 15 অবধি শুধু বাড়িতে থাকি, তাছাড়া টুরিস্টদের সঙ্গেই। আচ্ছা, এই 3 মাস বন্ধ? 3 মাস বর্ষার জন্য? হ্যাঁ, বর্ষার জন্য। তো কি কি অ্যানিমাল দেখা যায় জেনারেলি? জলদাপাড়া হচ্ছে এক সিংহ গন্ডার, তারপরে হচ্ছে হাতি, ইন্ডিয়ান গৌর, 4 রকমের ডিয়ার, সাম্বার ডিয়ার, স্পোর্টি ডিয়ার, বার্কিন ডিয়ার, হক ডিয়ার, তার সাথে আছে লেপার্ড, চিতাবাঘ। আচ্ছা, তো তুমি এই কাজে আসলে কিভাবে? হাজবেন্ড ডেড আমার। কিভাবে? অসুস্থতে মারা গেছে। আচ্ছা। এক ছেলে এক মেয়ে। হাজবেন্ড ডেড হওয়ার পরে আমি অ্যানিমেলদের খাওয়ার একটা ঘাসের জায়গা বানানো হয়, প্লান্টেশন হয়। সে প্লান্টেশনে আমি জঙ্গলের উপর দিয়ে যাতায়াত করতাম। তারপরে সে সাহেব ছিলেন বিমল দেবনাথ সাহেব, আমাকে একদিন প্লান্টেশনে কাজে বলে যে আলমতি, আমাদেরকে একটা মহিলা গাইড লাগে, ট্যুরিস্ট গাইড, তো তুমি কি করবে? তো আমি বললাম হ্যাঁ স্যার, আমি তো করব, কেন আমাকে করতে হবে, আমার বাচ্চা যেহেতু ছোট ছোট। তারপরে আমাকে ট্রেনিং শুরু করে দিল। ট্রেনিং শেখার পর এই আমি ট্যুরিস্টের কাজে লেগে পড়লাম আর কি। তারপরে আবার নাম রাখা হয়েছে সেখানে লেডিস তার্জেন আমাকে। সঞ্চিতা দি, উত্তরবঙ্গের লোক সংস্কৃতি নিয়ে পড়াশোনা, পিএইচডি করেছেন, একটু বিষয়টা নিয়ে বলুন আমাদের। আলিপুরদুয়ার, আমি যেখানে বাস করি বাবুপাড়া, সেই বাবুপাড়ার উপর দিয়ে কালজানি নদী বয়ে গেছে।
তার তীরে কিছু আলী সম্প্রদায়ের মানুষের বাস ছিল। জায়গা অর্থ পুর, সেই অর্থে আলিপুর। আর এই ডুয়ার্সে এত জনজাতির বাস, সেখানে প্রাকৃতিক সম্পদে আর মানব সম্পদে একেবারে ভরপুর অঞ্চল। আমি এটুকু বলতে পারি, ডুয়ার্সটা শুধু ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ বললে হবে না, গোটা পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে। কারণ সেখানে টোটো নামে এক জাতি আছে যেটা পৃথিবীতে আর কোথাও নেই। এত সমৃদ্ধ, এত ভাষা, এত জাতি। কারণ 151টি ভাষা সমীক্ষায় ধরা পড়েছিল 1961 সালে। তারপরে 101টি ভাষা, তার মধ্যে শ্রেণী নির্ণীত ভাষা, বাকিগুলো আর এত কথা বললাম না। এই যে এত জনজাতি, তাদের আগমন ঘটেছিল একটা সুদূর সময়ে, যখন ইংরেজরা দখল করে নিল। তখন ওই ভুটানের এখানে পাহাড়ের নিচের দিকে আমাদের আলিপুরদুয়ার পর্যন্ত পাহাড়ি অঞ্চলটা দেখে তাদের পছন্দ হয় যে এখানটাতে চায়ের চাষ হবে। তখন তারা ওখানে চায়ের বাগানের পত্তন করে। সেই সময় শ্রমিকের কাজ কারা করবে? তখন তো মানুষজনের তেমন বসবাস ছিল না। তখন এই বিহারের ছোটনাগপুর অঞ্চল থেকে, সেখান থেকে বিভিন্ন মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে এখানে আনা হয়েছে। কত বছর হয়ে গেল কি এই নিয়ে রিসার্চ করছেন? আমি এটা করছি 2004 সাল থেকে। অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, প্রথমেই সাঁওতালদের কথা বলি। তাদের প্রধান দেবতা হচ্ছে পর্বত মারাঙ্গুর, পর্বত দেবতা। আর সূর্যকে তারা বলে শ্রেষ্ঠ দেবী, সেটা হচ্ছে সিংবঙ্গা। তাদের সবচেয়ে বড় উৎসবগুলো হচ্ছে সাহারায়, বাহা, এই ধরনের উৎসব। আর এই যে সাঁওতালরা, এদের মধ্যে যখন বাচ্চা জন্ম হয়, প্রসব হয়, তখন ঘরের চালে ভারী কিছু দিয়ে শব্দ করে। কেন শব্দ করে? ওদের এটা বিশ্বাস যে ওই সময় শব্দ করলে বাচ্চা খুব সাহসী হবে। এবং আরো একটা বলি, বিয়ের সময় যে মেয়েরা জল ভরতে যায়, আমাদেরও যায়, তো ওদের মধ্যেও এই প্রথা আছে, জল ভরতে যায়, নদীতে হোক পুকুরে হোক জল ভরতে যায়। তো জল ভরতে গিয়ে তারা মেয়ের বিয়ে হলে একটা ব্যাঙকে মেরে তারপরে তারা জল নিয়ে আসবে। এর পেছনে একটা লোককথা আছে। লোককথাটা হচ্ছে, কোনো এক সময় কোনো সাঁওতাল রমণী জল আনতে গিয়ে তার মাথার বিড়াটা হারিয়ে ফেলে। বিড়া অর্থ হচ্ছে মানে যেটাতে বসিয়ে কলসিটা নিয়ে আসবে। তখন সে কাঁদতে থাকে। একটা ব্যাঙ তখন জলের উপরে ভেসে উঠে বলছে, আমি তোমাকে বিড়াটা এনে দিতে পারি যদি তুমি আমার একটা শর্তে রাজি হও। তোমরা বলছে, কি শর্ত? তোর বলছে, তোমার মেয়ে তো ছোট, বড় হলে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। সেই রমণী ভাবলো ব্যাঙেরও আবার কথা, ততটা গুরুত্ব না দিয়ে বলল ঠিক আছে, বলে বিড়াটা মাথায় নিয়ে সে চলে এসছে। ঠিক মেয়ে যখন বড় হলো, সেই ব্যাঙ লাফাতে লাফাতে বাড়িতে এসে হাজির। একদিন নয়, প্রায়ই এসে হাজির, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও। এটা দেখে তো মেয়ের মা আতঙ্কিত। তখন সত্যি সত্যি মেয়ের বিয়ে ঠিক হলো। তখন দলে বলে যখন পুকুরটাতে গেল জল ভরতে, তখন সেই ব্যাঙটাকে আগে তারা মারলো, তারপরে জল ভরে নিয়ে আসলো। এইভাবে কিন্তু তারা এখনো এগুলো মেনে চলে। তো নিশ্চয়ই এরকম জনজাতির এক একটা গল্প আছে, আছে। প্রত্যেকটা জনজাতির, আমি একটা বললাম, সবগুলো তো বলা যাবে না। এত সুন্দর সুন্দর কথা আমাদের সাথে শেয়ার করলেন, অনেক কিছু জানতে পারলাম, অসম্ভব ধন্যবাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।